আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আমরা আমরা যে ক্লাসটা করেছিলাম এর পরের অংশ থেকে আজকে আমরা শুরু করতেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সান্দ্রতা। হতেছে নির্চালু করবি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সান্দ্রতা। প্রথমে আমরা শিখব সান্দ্রতা কি। সান্দ্রতা হলো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যদি কোনো গতিশীলতা কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যদি গতিশীল হয় তখন গতির বাধাটা হচ্ছে সান্দ্রতা। অর্থাৎ আমরা যদি বাতাসে হইতে পারে অথবা পানিতে হইতে পারে, কোনো জলযান হইতে পারে যে আমরা হাঁটাচলা করি, সে হাঁটাচলার অংশটা যদি বাতাসের উপর দিয়ে আমরা হাঁটি তখন বাতাসের গতির বিপরীতে একটা বল কাজ করে, সে বলটা হচ্ছে আমাদের সান্দ্র বল। চলো আমরা এবার বিস্তারিত আলোচনা করি। আজকের আলোচনার আমরা যেহেতু ফিজিক্সের অংশ, তখন আমরা একটা চিত্র দিয়ে খেয়াল করি। সবাই একটু চিত্রটা খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় শিখতে পারবো। এটা হচ্ছে আমাদের ভূমির লেভেল, অর্থাৎ ফিজিক্সের ভাষায় এরকম দিলে বোঝা হবে এটা ভূমির অংশ বা নিচের অংশ। এইখান থেকে যদি আমি একটা তল কল্পনা করি, ধরো এটা হচ্ছে আমাদের একটা তল। আমরা এই ভূমির লেভেলটাকে এবি রেখা দ্বারা চিহ্নিত করি। এবার এবির উপরে আমরা কয়েকটা তল আমরা কল্পনা করতে পারি। ধরো পি কিউ, এই তল থেকে সামান্য আরেকটু বড় আকারে আরেকটা তল কল্পনা করতে পারি সি ডি। এই তল থেকে আরেকটু বড় আরেকটা তল কল্পনা করি ই এফ। এমন সবগুলো তলের মধ্যে দিয়ে যদি আমি এভাবে পানির একটা স্তর কল্পনা করতে পারি, এভাবে প্রথম স্তরের মধ্যে দিয়া এভাবে পানি প্রবাহিত হবে, দ্বিতীয় স্তরের মধ্যে দিয়া একই রকমভাবে পানি প্রবাহিত হবে। এভাবে আমরা যদি আরও চিহ্ন দেওয়া বুঝিয়ে দেই তাহলে হয়তোবা তোমরা আর একটু ক্লিয়ার বুঝতে পারবে। এবার আমরা এই পানির স্তরটা কল্পনা করলাম। এবার সর্বশেষ সবচেয়ে বড় স্তরটাকে আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে বা ডট ডট দিয়ে আমরা কি করব, শনাক্ত করব, যেন আমরা এই স্তরের মধ্যে দিয়ে কি তরল পদার্থ প্রবাহিত হচ্ছে। এবার আমরা একটু খেয়াল করি, এই যে স্তরটা, এই স্তরের মধ্যে দিয়ে এভাবে পানি প্রবাহিত হচ্ছে, এভাবে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় স্তরের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তৃতীয় স্তরের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্তরের মানটা, অর্থাৎ এই স্তরের মানটা যত বড় হবে তরল পদার্থের গতিশীলতা তত বেশি বাড়বে। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, এই স্তরের মানটা বা স্তরের এটা যদি আমি একটা প্লাস্টিকের পাইপ তুলনা করি তাহলে প্লাস্টিকের পাইপের অংশটা ছোট আর দ্বিতীয় অংশটা কিন্তু অপেক্ষাকৃত বড়। তাহলে ছোট স্তরের মধ্যে দিয়া তরল পদার্থ অল্প পরিমাণ প্রবাহিত হবে, আর অপেক্ষাকৃত বড় স্তরের মধ্যে দিয়া বেশি পরিমাণ তরল প্রবাহিত হবে। পরিশেষে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এভাবে বোঝানো হবে অর্থাৎ এবার আমরা অ্যারো চিহ্ন দিয়া এই স্তরগুলোকে বোঝানোর চেষ্টা করতেছি।
লক্ষ্য করে দেখো, এই যে লেভেলটা হচ্ছে ভূমির লেভেল। এই ভূমির লেভেল থেকে পদার্থের যে পানির যে অংশগুলো প্রবাহিত হবে তার মানটা প্রায় 0 বা 0-র কাছাকাছি, যেহেতু ভূমির সংলগ্ন অবস্থা থাকার কারণে। এই ভূমি লেভেল থেকে স্তরগুলো আস্তে আস্তে যত বাড়তে থাকবে তখন আমাদের তরল পদার্থের বেগের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে থাকলে তার মানে এই লেভেলের স্তরটা হচ্ছে সবচেয়ে বড় এবং এই লেভেলের উপরের অংশে পানির গতিবেগটা হবে সবচেয়ে বেশি, আর নিচের লেভেলের গতিবেগের পানির বেগটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে যদি আমি একই সাথে সবগুলো গতিবেগের পানি বা একই সাথে এই স্তরের মধ্যে দিয়ে তরল পদার্থ থেকে প্রবাহিত করতে সুযোগ করে দেই, তাহলে আমরা খেয়াল করব নিচের অংশের পানির গতিবেগটা কম থাকবে আর উপরের অংশের পানির গতিবেগটা বেশি থাকবে। তখন এই অংশটা কি করব, এই অংশে অর্থাৎ একই সাথে যখন পানিটা আমরা এইভাবে প্রবাহিত হবে তখন এই অংশের গতিবেগটা বেশি হয়ে যাবে এবং এই অংশের গতিবেগটা কম হবে, অর্থাৎ এইভাবে প্রবাহিত হবে। এইভাবে প্রবাহিত হলে অর্থাৎ উপরের স্তরের পানিগুলো নিচের স্তরের পানিটাকে টেনে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ উপরের অংশের ব্যাগটাকে নিচের অংশের ব্যাগটাকে টেনে হেসছে, আমরা যেভাবে টেনে হেসছে নিয়ে আসি এভাবে এই অংশটাকে টেনে হেসছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন টেনে হেসছে নিয়ে গেলে এইখানে তরল পদার্থের গতির বিপরীতে এক ধরনের বল কাজ করবে, যেটা বাধা হিসেবে দাঁড়াবে। যে বলটা ক্রিয়া করবে বা যে বলটাকে কাজ করবে বা যে বলটাকে আমরা এখানে প্রতিহত মানে কাজ করবে সেই অংশটা হচ্ছে সান্দ্র বল। আমি আবারও বলি, উপরের অংশের গতিবেগের মানে উপরের স্তরের বেগের মানটা বেশি তরল পদার্থে, নিচের অংশের বেগের মানটা কম। আমি একটু খেয়াল করে দেখি যে কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি। তাহলে উপরের অংশের ব্যাগের মানটা বেশি, নিচের অংশের ব্যাগের মানটা কম। উপরের অংশের ব্যাগটা নিচের অংশের ব্যাগটাকে টেনে নিয়ে যাবে। এখন টেনে নিয়ে গেলে এই গতির বিপরীতে যে বলটা ক্রিয়া করবে সেই বলটা হচ্ছে সান্দ্র বল, আর এই যে ধর্মটা কাজ করা হয়েছে সেই ধর্মটা হচ্ছে সান্দ্রতা। অর্থাৎ যদি আমরা এক কথায় বলি যে তরলের দুইটি স্তরের মধ্যে এভাবে তরলের দুইটি স্তরের মধ্যে তরল পদার্থ যখন প্রবাহিত হবে তখন প্রবাহী পদার্থের গতির বিপরীতে এক ধরনের বল ক্রিয়া করবে, সে বলটা হচ্ছে সান্দ্র বল। আর যে ধর্মটাকে আমরা কাজে লাগানো হয়েছে সে ধর্মটা হচ্ছে আমাদের সান্দ্রতা। অর্থাৎ আমরা উপরে শিরোনামে যে লিখেছিলাম যে সান্দ্রতা, অর্থাৎ তরল পদার্থের গতির বিপরীতে যে ধর্মটা কাজে লাগানো হয়েছে সে ধর্মটা হচ্ছে আমাদের সান্দ্রতা। ঠিক আছে, এবার চলো আমরা এই যে সান্দ্রতা শিখেছি, সান্দ্রতার উপর ভিত্তি করে আমরা কয়েকটা ব্যবহার দেখব। আমরা সান্দ্রতার ব্যবহারটা কীভাবে করতে পারি একটু খেয়াল করি। তাহলে আমরা সান্দ্রতার ব্যবহারটা দেখি। আমরা যে সান্দ্রতা কিছু ইতিমধ্যে আলোচনা করেছি সেই সান্দ্রতার আমাদের এবার আমরা সান্দ্রতার ব্যবহারটা আমরা দেখব। একটু খেয়াল করি, সান্দ্রতা ব্যবহারটা হলো যে গতিশীল। 1 নম্বর যদি আমরা তুলনা করি, এইখানে গতিশীল নৌকা, গতিশীল স্টিমার, গতিশীল স্পিডবোট, অর্থাৎ জলজের মধ্যে অর্থাৎ পানির মধ্যে দিয়ে যে আমরা গতিশীল যানটা ব্যবহার করি সেই গতিশীল যানটা কী করবে, পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় এক ধরনের কী করবে, বাধার সম্মুখীন হবে।
সে বাধার সম্মুখীনটা হচ্ছে সান্দ্রতা। এই জন্য নাবিকগণ বা ইঞ্জিনিয়ারগণ যখন স্পিডবোট, জাহাজ বা স্টিমার তৈরি করে ইঞ্জিনিয়াররা, তখন ওই সান্দ্রতার যে বাধাটা দেবে সে বাধাটার উপর কি করে ভিত্তি করে, যে বাধা দেওয়ার উপর ভিত্তি করে তাদের নকশা প্রণয়ন করা হয়। অর্থাৎ পানির উপর দিয়ে যখন কোনো জলযান প্রবাহিত হবে তখন পানির মধ্যে যে এক ধরনের বাধা সৃষ্টি হবে, সে বাধাটাকে কাজে লাগিয়ে তারা নকশা প্রণয়ন করা হয়। তা না হলে কিন্তু স্পিডবোটটা বা জাহাজটা কী করবে, ডুবে যাবে। সেই অংশটা লক্ষ্য করতে হবে। এবার আমরা চলো নিয়ে আসি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে মোটরযান। মোটরযান বলতে আমরা এক কথায় বলি স্থলজ যান। অর্থাৎ স্থল বলতে এখানে শুকনো জায়গায় যেই মানে মোটরযানগুলো চালানো হয়, সেই মোটরযানকে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে মোটরযানটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এখানে তোমার রেলগাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল, এই যা কিছু হোক না কোনো, স্থলের উপর দিয়ে যে পরিমাণ মানে চলতে গিয়ে বায়ুর বাধার সম্মুখীন হয়, অর্থাৎ বাতাসের মধ্যে দিয়ে যে বাধাটার সম্মুখীন হয়, সে সম্মুখীনটা যাতে প্রতিহত করা যায়, তখন সেই অনুযায়ী কী করে ইঞ্জিনিয়াররা নকশা প্রণয়ন করে। অর্থাৎ এইখানে বাতাসের উপর সান্দ্রতা বলটা কাজ করা হয়েছে। অর্থাৎ বাতাসের উপর সান্দ্রতা বলটা কী করা হয়েছে, কাজ করছে, যে এখানে মানে স্থলযানটা বাতাসের উপর দিয়ে গেলে যে পরিমাণ বাধা পাবে, সে বাধাটা কাজে লাগানোর জন্য আমরা সান্দ্রতা ব্যবহার করা হয়। এবার চলো আমরা তৃতীয় ব্যবহারটা দেখি। তৃতীয় ব্যাপারটা হলো মানুষের শরীরে আমরা শিরা, উপশিরা, ধমনী, শিরা উপশিরা যে ধমনীটা আমরা ব্যবহার করি বা ব্যবহার করা হয়, তো এগুলো রক্তের কি করে চাপ নির্ণয় করা হয়। তো শিরা, উপশিরা, ধমনী এগুলো রক্তের যে চাপ নির্ণয়ের জন্য আমাদের কি করতে হয়, ওই সান্দ্রতা গুণাঙ্কের মানটা জানতে হয়। অর্থাৎ আমাদের শরীরে যে শিরা উপশিরা আছে, ওই শিরা উপশিরা যখন তরল পদার্থ অর্থাৎ রক্ত প্রবাহিত হয় ধমনী শিরার মধ্যে দিয়ে, তখন কি করা হয়, এক ধরনের বাধার সম্মুখীন হয়। সে বাধার সম্মুখীনরা কী করে, ডাক্তারগণ ওই সান্দ্রতার যে ব্যবহারটা তারা জেনে তারপরে তারা অপারেশন বা আনুষঙ্গিক শরীরের গঠন কীভাবে সঠিকভাবে নির্ণয় করা যায় এটা কাজ করতে হয়, বা চিকিৎসা দেয় সে অনুযায়ী। তারপরে আমরা আরেকটা অপশন নিয়ে আসি। আমরা এটা তো হচ্ছে তোমার মার্কার, যদি কলম হয় বা কলমের কালি বা ফাউন্টেন পেন যেটা আমরা ব্যবহার করি, ফাউন্টেন পেনটা এই যে নিচের অংশটা, এখানে একটা বল থাকে, বল, সে বলের সাথে কালিটা কী করে, বল দিয়ে যখন আমি অ্যাডজাস্ট থাকে কালিটা এভাবে দাগ দিলে তখন কি করে ওই কলমের কালিটা বলের মধ্যে দিয়ে কি করে খাতার উপর লেখা হয়। এখন এটাও কি করে দিতেছে, সান্দ্রতা কাজ করতেছে। অর্থাৎ কলমের কালিটা যদি খাতার সাথে বাধাটা না হয়, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে লিখতে পারবো না। যে যত সুন্দর করে লেখা যায় সে সুন্দরভাবে লিখতে পারবো না। সেজন্য আমাদের কলমের কালি বা ফাউন্টেন পেনটাও কি করে সান্দ্রতার উপরে ব্যবহার করা হয়। এই ধর্মটা কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, লিখতে পারি। তাহলে আজকে আমরা এবার চলো এই যে কয়েকটা অংশ শিখলাম, এই কয়েকটা অংশ নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থাৎ আমরা প্রথমে শিখেছিলাম সান্দ্রতা কি। সান্দ্রতা বলা হয়েছিল তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আমরা কি করি, যে বাধাটা দেওয়া হয় সে বাধাটা হচ্ছে সান্দ্রতা। আর বাধা দেওয়ার পরে আমরা ইতিমধ্যে জেনেছি যে একাধিক যদি পানির স্তর থাকে, সেক্ষেত্রে বেশি স্তরের পানির মধ্যে দিয়ে বেশি পরিমাণ গতিশীল মানে প্রবাহিত হবে, আর কম স্তরের মধ্যে দেওয়া কম প্রবাহিত হবে। এবং এর মধ্যে যে বাধাটা দেওয়া হয় সে বাধাটা হচ্ছে সান্দ্র বল, আর এই ধর্মটা হচ্ছে সান্দ্রতা। অর্থাৎ এক কথা যদি বলি, বাধা প্রদান করা। তারপরে এবার আমরা শিখলাম সান্দ্রতার ব্যবহার। অর্থাৎ আমরা এই যে সান্দ্রতার ব্যবহারগুলো শিখেছি, এখানে জলযান, স্থলযান, তারপরে হচ্ছে মানুষের শরীরের শিরা উপশিরা, তারপর আমরা এখানে শিখেছি তোমার ফাউন্টেন পেন বা কলমের কালি। তাহলে আমরা মোটামুটি একটা আলহামদুলিল্লাহ একটা তোমাদেরকে ভালো একটা ধারণা দিতে পারলাম। এবার চলো আমরা পরের অংশটা নিয়ে আসি, সান্দ্রতা গুণাঙ্ক। আমরা যদি
এক কথায় বলি যে সান্দ্রতা গুণাঙ্কটা কি, এটা বোঝানোর জন্য আমাদের বিজ্ঞানী নিউটন যেই সূত্রটা ব্যবহার করা হয়েছে সেই সূত্রের উপর ভিত্তি করে আমরা সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করতে পারি। তো প্রথমে আমরা বোঝানোর জন্য আমরা একটা আয়তক্ষেত্র চিত্র আঁকবো। এবার আমি যেহেতু আজান দিতেছে আমি সমীকরণটা লিখে ফেলি, তারপর আজানের পরে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আজানের জন্য আমরা আসলে আমি লেখাটা কমপ্লিট করে নিলাম। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেব কীভাবে কাজ করতে হয়। অর্থাৎ আমি যখন এটা কাটাকাটি করব এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। এবার চলো আমরা প্রথম অংশ নিয়ে আসি। একটু খেয়াল করো, সান্দ্রতা গুণাঙ্ক বিজ্ঞানী নিউটন উনি সান্দ্রতা গুণাঙ্কের উপর একটা সূত্র আবিষ্কার করা হয়েছে। সেই সূত্রটাকে সান্দ্রতা গুণাঙ্কের সূত্র বলা হয়। সূত্রটা কি স্যার? এই যে একটা ক্ষেত্রফল খেয়াল করো, আমি এখানে একটা ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রফল আঁকানো হয়েছে, এই আয়তকার ক্ষেত্রফল। আমি তার সমান্তরালে যদি আরেকটা স্তর কল্পনা করি, এই অ্যারো চিহ্নতে দেখানো হয়েছে এর যে অংশটা, তো দুইটা, এটা হচ্ছে একটা স্তর আর এটা হচ্ছে আরেকটা স্তর। এই স্তরের ব্যাগটা যদি বি, আর এই স্তরটা নিচের অংশ আর এই স্তরটা হচ্ছে উপরে, এভাবে স্তর। মানে তুমি যদি বই পাশাপাশি রাখো, এটা হচ্ছে নিচের অংশের স্তর, এটা হচ্ছে উপরের অংশের স্তর। তো নিচের অংশের স্তরটার ব্যাগটা হচ্ছে বি, আর উপরের স্তরের অংশ নিচেরটা থেকে ব্যবধান হচ্ছে ডিবি। তাহলে ডিবি হলে তাহলে দ্বিতীয় স্তরের মোট ব্যাগ হবে বি প্লাস ডিবি। আর এখানে খেয়াল করো, এখানে আমাদের প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের সরণ হচ্ছে ডিওয়াই। আরেকটা বস্তু যখন আরেকটা বস্তু এভাবে চলতে থাকে, তার গতির বিপরীতে এক ধরনের সান্দ্র বল কাজ করে। সেই সান্দ্র বলটা হচ্ছে আমরা এফটা, অর্থাৎ বিপরীত দিকে গতি ডান দিকে, সান্দ্র বলটা বাম দিকে প্রবাহিত হয়। তো এর উপর ভিত্তি করে আমাদের বিজ্ঞানী নিউটন একটা সূত্র আবিষ্কার করছে। সেই সূত্রটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি। এবার আমরা একটু খেয়াল করি সূত্রটা কি। সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক, আর এখানে আমাদের ধ্রুবক হবে ডিবি বাই ডিওয়াই। এটাকে আমাদের আরেকটা অংশের নাম দেওয়া যায়, সেটা হচ্ছে বেগের অবক্রম বা নতিমাত্রা বা নতি। আমরা বেগের সাপেক্ষে যদি সরণের পরিবর্তন ঘটানো হয়, তখন তাকে বলা হয় কি? বেগের অবক্রম বা নতি। আমরা যদি এখানে এটা স্থির ধরা হয়েছে, এই অংশটা আমি মানে লিখতে পারি। এবার দ্বিতীয় অংশটা হলো ঘর্ষণ বল বা এখানে সান্দ্র বল বেগের অবক্রম বা নতির সমানুপাতিক। এখানে আমাদের স্থির হবে কি? স্থিরটা হবে এ, অর্থাৎ ক্ষেত্রফলটা স্থির। তাহলে প্রথম সূত্রটা পাইছি আমরা সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক, দ্বিতীয় সূত্র পাইছি সান্দ্র বল নতিমাত্রা বা বেগের অবক্রমের সমানুপাতিক। এবং 1 এবং 2 নং যদি আমি তুলনা করি, তাহলে এই অংশে এরকম একটা অংশ আমরা বাসে আরও একটা পাই, অর্থাৎ এফ সমানুপাতিক এ ডিবি বাই ডিওয়াই। আমরা ফিজিক্সের ভাষায় জানি যে সমানুপাতিক লেখার পরে যখন আমরা সমান সমান চিহ্ন বা ভেঙে দেই, সমান সমান চিহ্ন দেওয়ার পরে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। এখানে সমানুপাতিক ধ্রুবক ইটা, যার নাম হচ্ছে ইটা, এবং সেই ইটাটা বলা হয়েছে সান্দ্রতা গুণাঙ্ক। এই যে আমরা যে সান্দ্রতা গুণাঙ্কটা বের করতেছিলাম, এইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এবার আমরা এই সান্দ্রতা গুণাঙ্কের উপর ভিত্তি করে আমরা কিছু কাজ করব। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম। এটা হলো যে সান্দ্র বল ক্ষেত্রফলের সমানুপাতিক, সান্দ্র বল বেগের নতিমাত্রার সমানুপাতিক, দুইটা অ্যাকুরেট, ব্যাগ সাথে তুলনা করলে আমরা এই অংশটা পাই। অর্থাৎ এই অংশটাকে আমরা আবার যখন ভেঙে দিই, তখন সমানুপাতিকের পরিবর্তে সমান সমান আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার চলো আমরা পরের অংশে চলে যাই। আমরা 3 নং সমীকরণ এমন একটা অংশ পেয়েছিলাম। এবার আমরা সেই 3 নং সমীকরণটাকে যেহেতু আমরা সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করব, সেই সান্দ্রতা গুণাঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম। এবার এখান থেকে আমরা দুইটা অংশ বের করতে পারি, একটা হচ্ছে মাত্রা নির্ণয় আর একটা অংশ একক নির্ণয়। তো প্রথমে আমরা মাত্রা নির্ণয় করব। খেয়াল করো, এই বল আমরা নিচের ক্লাসগুলোতে পড়ে আসছি। এই আমাদের বলের মাত্রা হচ্ছে mL/2, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², আর ডিবির মাত্রা, অর্থাৎ এখানে ডিবি বলতে ব্যাগের মাত্রা বা ব্যাগের পরিবর্তন। আমরা ব্যাগের মাত্রা হচ্ছে L3/1, আর এখানে ওয়াইডা হচ্ছে সরণের মাত্রা হচ্ছে L। তাহলে সবগুলো ক্যালকুলেশন করে আমরা ব্যালেন্স করলে এমন একটা অংশ পাইতে পারি।
অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হবে L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে আমরা এটার ইচ্ছা করলে বাক্স বানাইতে পারি। এই অংশটা আমাদের সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা বার করলাম। ফিজিক্সে ভালো করতে গেলে তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে তুমি এটার প্রতীকটা সম্বন্ধে স্বচ্ছ ধারণা আছে কিনা, তোমার মাত্রা সম্বন্ধে ধারণা আছে কিনা, এবং একক সম্বন্ধে ধারণা আছে কিনা। যদি এককটা ভালোভাবে না শিখো, ধরো প্রশ্ন আসছে সিজিএস পদ্ধতি, তুমি পারো এসআই পদ্ধতি, অথবা তুমি এমকেএস পারলা না, তাহলে সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমাদের সবগুলো মাত্রার মান বা এককের মানটা নির্ণয় করতে হয় বা জানতে হয়। এবার চলো আমরা পরের অংশটা কাজ করি। অর্থাৎ আমরা এর এস একক বার করব। আমরা জানি, এখানে একটু খেয়াল করে নাও, অর্থাৎ বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, বেগের একক মিটার পার সেকেন্ড, আর স্মরণের একক মিটার। চলো এবার আমরা এর মানটা নির্ণয় করে ফেলি এককটা। তাহলে এককটা হবে এরকম, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর স্বর্ণের একক হচ্ছে মিটার। তুমি যদি সবগুলোর ক্যালকুলেশন করো, তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করলে তোমার এখানে একটা মান আসবে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। অর্থাৎ তুমি ক্যালকুলেশন করলে মানটা করতে পারো। তুমি যদি এইভাবে করো তাহলেও হয়, এটা উপরে উঠলে মাইনাস, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা সান্দ্রতা গুণাঙ্কের একক আমরা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে আমাদের এসআই একক। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি তো এসআই একক শিখলাম, এখন এটার আবার সিজিএস এককের একটা মান আছে। সিজিএস একক হচ্ছে পয়সন। আমরা আপাতত সিজিএস এককটা না নেই, আমরা বলে দিলাম যে সিজিএস এককের মানটা হচ্ছে আমাদের কি পয়সন। তো চলো এবার আমরা আর একটু সামনে নিয়ে আসি আমাদের ক্লাসটাকে। এবার অর্থাৎ সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে সান্দ্রতা গুণাঙ্কের মান হ্রাস পায়। তরল পদার্থের ক্ষেত্রে আর কি, এখানে যত সান্দ্রতা আছে, তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার প্রভাব 1 নম্বর হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের মান হ্রাস পায়। কিভাবে হ্রাস পায় সেটা হলো যে পরীক্ষার সাথে একটা সূত্র আছে যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
সান্দ্রতা গুণাঙ্কে বা সান্দ্রতার যে মানটা পাই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সান্দ্রতা গুণাঙ্কের মান 3 গুণ হয়ে যায়, অর্থাৎ 3 গুণ আকারে হ্রাস পায়। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সান্দ্রতা গুণাঙ্কের মান যা হয় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সান্দ্রতা গুণাঙ্কের মান তার 3 গুণ হ্রাস পায়। তো এটা আবার আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হলো লগ। অর্থাৎ আমরা এই লেখচিত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, তরল পদার্থের সান্দ্রতা গুণাঙ্কের মানটা নির্ণয় করতে পারি লেখচিত্রের মাধ্যমে। সবাই একটু খেয়াল করে দেখো, লগ ইটা সমান a প্লাস বি বাই টি। এখানে তোমার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কি লিখলাম। এখানে এটা ফিজিক্সের ভাষায় বলা হয় ইটা। এই ক্ষেত্রে আমরা সান্দ্রতা গুণাঙ্ক শিখব, আবার কর্মদক্ষতা গেলে আমরা এটাকে কাজ ক্ষমতার শক্তি গেলে এটার মান হবে কর্মদক্ষতা, বা আমরা ফিজিক্সে কয়েকটা অংশে এর ব্যবহার ভিন্ন রকম এবং নামের পরিবর্তনও ভিন্ন রকম। এখন আমরা এখানে আবার গণিতের ভাষায় এটাকে ইটা বলা হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে এর নাম হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক শিখব। তো এখানে এই সমীকরণের ইটাটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক কি, তরলের গতিকে বাধা প্রদান করে। আর টিটা তাপমাত্রা একক বা তাপমাত্রা প্রকাশ একক না, সরি, টিকে তাপমাত্রা দ্বারা প্রকাশ করায় এবং অবশ্যই তাপমাত্রাটা কেলভিন এককে প্রকাশ করতে হবে। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের সান্দ্রতা গুণাঙ্ক এইটা, আর টিটাকে আমরা তাপমাত্রার মানে কেলভিন এককে, আমরা জানি যে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, 3টে স্কেল আছে। এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে ব্যবহার করতে হবে। আর বাকি দুটো অংশ হয়েছে এ ও বি। আমরা এ এবং বিটা হবে দুইটা ধ্রুব সংখ্যা, অর্থাৎ এর দুইটা মান ধ্রুব সংখ্যা আকারে পাই। এখন যদি আমরা এই যে সমীকরণটাকে দুইটা অংশে ভাগ করতে পারি, অর্থাৎ লগ ইটা বনাম 1/t, লগ ইটা বনাম 1/t যদি আমরা বের করি, তাহলে আমাদের এখানে একটা লেখচিত্র আসবে। আমরা লেখচিত্রটা খেয়াল করি। এই আমি এক্স অক্ষে যদি 1/t এর মান, ওয়াই অক্ষে যদি লগ ইটার মান বসাই, তাহলে আমাদের এরকম একটা লেখচিত্র আসবে। এই লেখচিত্রটার মানে হলো তাপমাত্রা ব্যস্ত মানে বৃদ্ধি 1/t এর মান বৃদ্ধির সাথে সাথে লগ ইটার মান সমানুপাতিক হারে বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে আর কি, এখান থেকে তো মূলবিন্দু হইতো, একটা পর্যায়ে গিয়া 1/t এর মান যখন বৃদ্ধি করবা তখন লগ ইটার মানটা সমানুপাতিক হারে বাড়ে, সেজন্য তার লেখচিত্রটা হচ্ছে এই অংশ এভাবে লেখা হয়, অর্থাৎ সরলরেখার একটা সমীকরণ। আবার যদি আমরা ধরো এটা লেখার পর যদি আমরা পরের অংশটা নিই, অর্থাৎ এক পাশে আমরা লগ ইটা, আরেক পাশে যদি আমি যে তাপমাত্রাটা নেওয়া হয় কেলভিন এককে তাপমাত্রা, সেই ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা হবে এরকম একটা অংশ। অর্থাৎ লগের মান তাপমাত্রার সাথে কী আকারে, ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে তাপমাত্রার মান যত বৃদ্ধি করবা লগ ইটার মান তত কমতে থাকে। এই জন্য বলা হয়েছে যে তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতার মান কী করে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এবার আমরা নিয়ে আসবো পরের আরেকটা অংশ, তরল পদার্থ শেষ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দ্বিতীয় অংশ হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতার মান বৃদ্ধি পায়। অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম যে
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতার মান হ্রাস পায়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতার মান কী করতেছে, বৃদ্ধি পায়। এখন কেন পায় এটার অংশটা আমরা এখন ব্যাখ্যা করব। আপাতত আমরা শিখে রাখি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতার মান বৃদ্ধি পায়। কারণ কেন বৃদ্ধি পায় এটার একটা কারণ আছে। তুমি হয়তো বা মনে করতে পারো যে স্যার তরল পদার্থের ক্ষেত্রে যদি হ্রাস পায় তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেন বৃদ্ধি পাবে? তার মানে এটার ধর্মটা বিপরীত, মানে সম্পূর্ণ বিপরীতভাবে ধর্মটা প্রকাশ করা হয়েছে। কিন্তু কেন? এটার এটা হলো যে আমরা পদার্থের আন্তঃআণবিক রসায়নের যে অংশটা ছিল, যে পদার্থের অণুগুলো যখন পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে সেক্ষেত্রে কঠিন পদার্থের কণাগুলো সবচেয়ে বেশি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তরল পদার্থের অংশগুলো কঠিন পদার্থের চেয়ে কম শক্তিভাবে থাকে। আর গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা মানে নাই বললেছিল, কারণ তারা পরস্পর থেকে মোটামুটি দূরে ছুটাছুটি করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে যেহেতু আমাদের অংশ হচ্ছে তরল আর গ্যাসীয় পদার্থে, তখন তরল পদার্থের ক্ষেত্রে যখন আমরা কোনো বস্তুকে তাপ দিই তখন আন্তঃআণবিক কণাগুলো তারা পরস্পর থেকে ছুটতে শুরু করে। পরস্পর থেকে যখন ছুটতে শুরু করে বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন কি করে তাদের মধ্যে যে বাধাটা ছিল সেই বাধাটা ক্রমশ কমতে থাকে। যেহেতু বাধাটা ক্রমশ কমতে থাকে, আর বাধাটা হচ্ছে তো আমাদের সান্দ্রতা, অর্থাৎ তরল পদার্থের যে বাধাটা, সে বাধাটা হচ্ছে সান্দ্রতা। এই জন্য আমরা তরল পদার্থের মধ্যে তাপ দিলে তাদের অণুগুলো বা আন্তঃআণবিক কণাগুলো পরস্পর থেকে দূরে চলতে শুরু করে, এবং দূরে চলতে শুরু করলে সেক্ষেত্রে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম থাকে এবং তারা কী করে ছুটাছুটি করে। আর ছুটাছুটি করলে তাদের মধ্যে বাধাটা কম হবে। সেজন্য এই ক্ষেত্রে ধর্মটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক অর্থাৎ সান্দ্রতার মানটা কী করতেছে, বৃদ্ধি পেতেছে। তরল পদার্থের ক্ষেত্রে আমরা কী করতেছি, সান্দ্রতার মানটা কী করতেছে, বৃদ্ধি পেতেছে। আর যদি সান্দ্রতা মানে গতিশীল বেগের মানটা বৃদ্ধি পায় তাহলে এখানে বাধাটা কম হবে। আর বাধাটা কম হলে আমরা কি করব, যে তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার মানটা বা বাধাটা কম হবে, অণুগুলো বেশি গতিশীল হবে। এই জন্য তরল পদার্থের ক্ষেত্রে আমরা সান্দ্রতার মানটা কমতে থাকে। আর যদি গ্যাসীয় পদার্থের কণাগুলোর সাথে তুলনা করি, আমরা জানি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের একটা অংশ আছে, সেটা হলো যে গ্যাসীয় পদার্থের এখানে তাদের আকর্ষণ বিকর্ষণ মানে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ নাই বললেই চলে। এই জন্য তারা পরস্পর থেকে ছুটাছুটি করে, এবং ছুটাছুটি করতে গিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, এবং নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ার সাথে সাথে পাত্রের দেওয়ালের সাথে ঝগড়া হয়, সংঘর্ষে লিপ্ত হয়, এবং সংঘর্ষে লিপ্ত হলে তাদের মধ্যে কী করে, তাপমাত্রা বেড়ে যায়। এবং তাপমাত্রা বেড়ে যায়, এই জন্য তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার তাপমাত্রা বেড়ে গেলে তাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। আর বাধা সৃষ্টি হলে কি হয়, সান্দ্রতার মানটা বেড়ে যায়। এই জন্য বাধাটা বেশি হয় গ্যাসীয় পদার্থ কণার ক্ষেত্রে, অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার মানটা বৃদ্ধি পায়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার মানটা হ্রাস পায়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার মানটা বৃদ্ধি পায়। এবার আমরা নিয়ে আসি পরের অংশ, চাপের অংশ। আমরা জানি যে চাপের ক্ষেত্রে আন্তঃআণবিক বল যখন বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে কি হয়, তরলের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের মান বৃদ্ধি পায়। অর্থাৎ সান্দ্রতা গুণাঙ্কের ক্ষেত্রে যখন আমরা চাপ প্রয়োগ করবো, তরল পদার্থের মধ্যে যখন চাপ প্রয়োগ করবো, তাপমাত্রা না, চাপ প্রয়োগ করলে তাদের সান্দ্রতা গুণাঙ্কের মান বৃদ্ধি পায়। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে, কারণ গ্যাসীয় পদার্থের মধ্যে একটা ধর্ম হলো কি, তাদের মধ্যে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল এখানে একটা প্রমাণ করেছিল 1860 খ্রিস্টাব্দে, যে গ্যাসের গতিতত্ত্ব থেকে যে কণাগুলোর উপর চাপের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সান্দ্রতা চাপের উপর নির্ভরশীল নয়। এটা আমাদের ম্যাক্সওয়েল 1860 সালে এটা ব্যাখ্যা করেছে। অর্থাৎ আমরা এখানে যেটা শিখলাম যে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতার মান বৃদ্ধি পায়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি মানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোনো নাই, এখানে সম্পর্ক নাই, এই জন্য আমরা উল্লেখ করলাম না। তার মানে এখানে আমরা সান্দ্রতার উপর যে প্রভাবটা, আমি আবার একটু মনে করাই দিই
সান্দ্রতার উপর প্রভাবের ক্ষেত্রে আমরা তরল পদার্থ নিয়ে আসলাম। তরল পদার্থের ক্ষেত্রে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সান্দ্রতা গুণাঙ্কের মান কমতে থাকে, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে কী হইতেছে, তোমার সান্দ্রতা গুণাঙ্কের মান বৃদ্ধি পায়। আর যখন তাপ প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগ করলে তরল পদার্থের ক্ষেত্রে বৃদ্ধি পায়, আর গ্যাসীয় পদার্থের বললে এখানে নাই বললেই চলে। আমি একটু দেখে নিই আমাদের সময়টা কতটুকু হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এটা ভালো একটা অংশ শিখলাম। আমরা আরেকটা অংশ শেষ করে নেই, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমাদের আগামী ক্লাসটা একটা নতুন টপিক রূপে আলোচনা করা যাবে, সেটা হচ্ছে ঘর্ষণ ও সান্দ্রতা। এই সম্বন্ধে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমরা দুইটা বিষয় সম্বন্ধে একটু ধারণা নেই, ঘর্ষণ ও সান্দ্রতা। আমরা জানি যে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে শুরু করে, একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপরে চলতে শুরু করে, তখন তাদের স্পর্শতলে যে প্রতিরোধ বল কাজ করে, অর্থাৎ বিপরীত দিকে গতির বিপরীতে যে বলটা কাজ করে সেটা হচ্ছে ঘর্ষণ বল। আমরা এটা নিচের ক্লাসগুলোতে শিখেছি। আর এখন আমরা সান্দ্রতা শিখলাম কি, যে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে কোনো বস্তু যখন চলতে শুরু করে বা গতিশীল হতে শুরু করে, তখন তাদের গতির বিপরীতে যে বলটা কাজ করে সে অংশটা হচ্ছে সান্দ্র বল। অর্থাৎ এটাকে ঘর্ষণ বল বলা হবে কখন, যখন তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে, আর এটা হচ্ছে দুইটা কঠিন বস্তুর ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা মূল অংশটা কল্পনা করতে পারি বা পার্থক্যটা নির্ণয় করতে পারি। এখন আমাদের এখানে একটা খেয়াল করতে হবে যে ঘর্ষণ বলটা হলো যে দুইটা স্থির বস্তুর উপরে কাজ করতে পারবে। ঘর্ষণ বল কি, যে দুইটা স্থির বস্তু আছে তাদের মধ্যে এইভাবে যদি রেখে দেওয়া হয় তখন তাদের মধ্যে স্থির ঘর্ষণ বল কাজ করবে, কিন্তু দুইটি তরল পদার্থ যখন স্থির থাকবে তখন তাদের মধ্যে কোনো বল কাজ করবে না, অর্থাৎ সান্দ্র বল কাজ করবে না। এইটাই আমাদের মূল অংশের বা ব্যবধান। অর্থাৎ ঘর্ষণ বলটা হবে দুইটি স্থির বস্তুর উপর কাজ করতে পারে, আর এখানে সান্দ্র বলটা কী করা হয়েছে, যে বস্তুর স্থির বস্তুর উপর কী করতে পারবে না, কাজ করতে পারবে না। এবার আমরা নিয়ে আসি ক্ষেত্রফলের উপরে, যে ঘর্ষণ বলটা দুইটি ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, কিন্তু সান্দ্রতা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। অর্থাৎ যদি আমরা প্রথম অংশে দেখেছিলাম যে পাইপের স্তরটা যদি বেশি বড় হয় তখন তাদের কণাগুলো বেশি গতিশীল হয়, তখন তাদের মধ্যে কী করে, এক ধরনের ঘর্ষণ বলটা বেশি কাজ করে। অর্থাৎ তরল কঠিন পদার্থের বা বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বলটা বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, সান্দ্র বলটা কী করবে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবার আমরা নিয়ে আসি আরেকটা অংশ, সেটা হলো যে তরল পদার্থের ক্ষেত্রে দুইটা বস্তুর প্রবাহী পদার্থের মান যদি বেশি হয়, অর্থাৎ স্তরবেগ বেশি হলে তাদের বেগের মান বাড়বে, এই জন্য সান্দ্রতা বলের মান বাড়তে পারে। আর ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা যেটা শিখতে পারি সেটা হলো কোনো বস্তুর মসৃণ এবং অমসৃণতা। অর্থাৎ আমি যে এখানে লিখবো, এই লেখাটা যদি এই তলটা যদি মসৃণ হয়, একবারে মসৃণ হয়, তখন কিন্তু আমি লিখতে পারবো না। যদিও আমরা এটা মনে করতেছি স্যার মসৃণ, কিন্তু এটা মসৃণ না। মসৃণের উপর দিয়ে তুমি লিখতে পারবে না, যেমন কাছের টুকরোর উপর দিয়ে তুমি কখনো লিখতে পারবে না, কাছের টুকরোটা হচ্ছে মসৃণ। অমসৃণ কাগজের উপর দিয়ে বা অমসৃণ তলের উপর দিয়ে ঘর্ষণ বলটা বেশি কাজ করতে পারে, আর মসৃণের উপর দিয়ে কম কাজ করতে পারে। তাহলে আজকে আমাদের আলোচনাটা ছিল সান্দ্রতা। তোমরা যারা আমার অনলাইন ক্লাসটা করেছো, আমার বিশ্বাস যে তোমরা অনেক কিছু বুঝতে পারছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা স্টোকসের সমীকরণ এবং পৃষ্ঠটা নিয়ে আলোচনা করব। সবাইরে আজকের মতো যারা অনলাইন ক্লাস অংশগ্রহণ করছো সবাইকে আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।